এত আশা করে বাটা মাছ এনেছিল আর সেগুলো ভাজতে গিয়ে আমি সব ভেঙে গুড়িয়ে ফেললাম। আর এদিকে মাম্মামের জন্য আমার মনে হচ্ছে সমস্ত কিছুই বন্ধ করে দিতে হবে। চলো তাহলে সকাল থেকে ভিডিওটা শুরু করি। আমার রান্নাঘরের ভিডিও দেখতে, আমার রেসিপির ভিডিও দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যেগুলো দেখলে আমারও বেশ ভালো লাগে। তাই চলো আজকে অনেকদিন পর আমার রান্নাঘরের কিছু গল্প তোমাদের সাথে আবারও শেয়ার করি। সকালে উঠে মাম্মামকে ফ্রেশ করিয়ে দেন আমি ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। কালকে রাতেই বোনকে বলে রেখেছিলাম যে কালকে সকালে তুই মাম্মামকে ব্রেকফাস্ট করাবি আর আমি রান্নাঘরের দিকটা ভালোভাবে সামলাবো। বোন আসার পরে বোন আমাকে রান্নাঘরে অনেকে হেল্প করে দেয়, কিন্তু আজকে বলেছি আমি আজকে তোর কোনো হেল্প নেবো না, আমি নিজে নিজেই সবকিছু করবো। রান্নাঘরে এসে আগে মাছগুলোকে জলে ভিজিয়ে রাখলাম, তারপরে আমাদের জন্য ডিম সেদ্ধ বসালাম আর বসালাম চা। সকালে যেহেতু আমাদের কারোর ব্রেকফাস্ট করা হয়নি তাই ব্রেকফাস্ট করবো আর টুকটুক করে রান্নার জোগাড় করবো। বাড়িতে কিছু সবজি বাজারের প্রয়োজন ছিল, সে কারণে মাম্মামের পাপা সকালবেলায় অনলাইন থেকে সেগুলো আনিয়ে রেখেছিল। সেগুলোকে দেখে শুনে গুছিয়ে রেখে তারপরে আমি রান্নার জন্য প্রিপারেশন করব। আচ্ছা, এবার এই ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করো তো তোমরা কারা কারা আছো যারা নিউ টাউন থেকে আমার ভিডিও দেখো। আর বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে প্রশ্ন করছো যে আমার বাবার বাড়ি কোথায়। আমি আগে অনেকবার বলেছি, তাও বলে দিচ্ছি, আমাদের বাড়ি কিন্তু ডুয়ার্সে। তোমাদের মধ্যে কারা কারা ডুয়ার্সে ঘুরতে গেছিলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবজি বাজারগুলো সমস্ত গুছিয়ে রেখে এবার আমি ফুলকপি কেটে নিচ্ছি। আর এই ছোট্ট ফুলকপিটার দাম কত নিয়েছে জানো? 40 টাকা। ভাবা যায় ফুলকপি দিয়ে তো আমি ঝোল করব, আর ভাবলাম ওই ডাটাগুলোকে ফেলে দেবো না। এত টাকা দিয়ে ফুলকপি কিনে ডাটাগুলোকে যদি বাদই দিয়ে দিই তাহলে না খুব গায়ে লাগে জানো তো। আমি ওই ডাটাগুলো দিয়ে চচ্চড়ি করবো আর ফুলকপি আলু দিয়ে করবো বাটা মাছের ঝোল। যদিও এখন তো ফুলকপির সিজন আর সামনে ফুলকপির দাম অনেকটাই কমে যাবে, তখন খেতে খেতে মুখ যেন পচেই যাবে। আচ্ছা, তোমরা কারা কারা ফুলকপি খেতে পছন্দ করো আমাকে জানিও তো। সিজন শেষ হয়ে গেলে ওই ফুলকপি আমার তাও ভালো লাগে, ভাজা হোক, ঝোল হোক, বড়া হোক, সমস্ত কিছুই আমার ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কারা কারা ফুলকপি খেতে অনেক পছন্দ করো। সবজি কাটাকাটি করতে করতে ওইদিকে ডিম সেদ্ধ, চা সবকিছু কিন্তু হয়ে গেছে। আর আমার বোনকে বলেছিলাম চাটা একটু ঢেকে রাখ, আমি আসি। আর ও দেখো কি দিয়ে ঢেকে রেখেছে, কি আর বলবো। যাই হোক, আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি মুড়ি, চানাচুর সঙ্গে ডিম সেদ্ধ আর চা। তোমরা কারা কারা এরকম অদ্ভুত খাবার খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। যদিও আমি আগে কোনো ব্লগে এরকম দেখিয়েছিলাম তোমাদেরকে। আর পেছনে তাকিয়ে দেখি মাম্মাম ফোনে গান চালিয়ে একা একাই ডান্স করছে। বেশ কিছুদিন ধরে দেখছি ও ডান্স করতে অনেক বেশি পছন্দ করছে। তারপরে এদিকে চলে এসে আমাকে আদর করছিল। ও না এরকম কাজের ফাঁকে ফাঁকে আমাকে এসে আদর করে, আর আমার যে কি ভালো লাগে। তারপর তো আমার কোলে উঠে বসে গেল আর আমি ওকে চেষ্টা করছিলাম ডিম সেদ্ধ খাওয়ানোর জন্য। প্রায় সমস্ত খাবারই মাম্মাম পছন্দ করলেও এই ডিমটা ও খুব একটা পছন্দ করে না। আর আমিও যেহেতু ওকে কোনো বিষয়ে জোর করি না তাই খুব একটা জোর করে ওকে খাওয়াই না। কিন্তু মাঝে মধ্যে যখন মাছ মাংস রান্না না করে ডিম রান্না করি সেই সময়টা ওকে খুব কষ্টেই খাওয়াতে হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরেও মাম্মাম আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। ও আমাকে কোনো মতেই রান্নাঘরে আসতেই দেবে না। ওই যে ভিডিওর প্রথমে বললাম না, মাম্মামের জন্য মনে হচ্ছে আমার সমস্ত কিছু ছেড়েই দিতে হবে। ভিডিও করা তো দূরেই থাক, ও আমাকে রান্না বান্না কোনো কিছুই করতে দেয় না। এমনকি বাথরুমে গেলেও আমাকে দরজা ধাক্কাতেই থাকে যতক্ষণ না আমি বের হই। তাই জন্য আমি বললাম ওর জন্য আমার মনে হচ্ছে সমস্ত কিছু এবার ছেড়েই দিতে হবে। যাকে ওকে কোনোভাবে ম্যানেজ করে ওর সাথে টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে সমস্ত কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আমি ফুলকপি কিভাবে ধুচ্ছি। আমি না কোনো এক সময় ফুলকপি ধুতে গিয়ে দেখেছিলাম কি ফুলকপির মধ্যে যে পোকা থাকে এক ধরনের। এবার তারপর থেকে আমার মনে এত খুঁতখুঁতে যে ফুলকপি আমি ভালোভাবে না ধুলে আমি খেতেই পারবো না। সেই কারণে কলের মধ্যে নিয়ে ভালোভাবে 2-3 বার করে ধুয়েছি আর তারপরে কল চালিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে দেখে ধুয়ে নিয়েছি। এবার এদিকে মাছেরও বরফগুলো ছেড়ে গেছে, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আর দেখো বাটা মাছের পিসগুলো কত বড় বড়। অনলাইন থেকে আনা হোক বা অফলাইন থেকে আনা হোক, মাছ কিন্তু সবসময় আঁশ ছাড়িয়েই দেয়। তারপরেও আমার মনে এত খুঁতখুঁতে, আমি যেভাবেই হোক ওগুলোকে ছুলে একটা দুটো আঁশ ঠিকই বের করে ফেলি। মানে মাছের মধ্যে যদি একটাও আঁশ থাকে তাহলে আমি খেতে পারবো না, আমার প্রচন্ড ঘেন্না লাগে। তোমরা কারা কারা আমার মতো আছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো মাছ রাখতে গিয়ে বাটা মাছটার ঘেটিটা পুরো বেঁকিয়ে দিয়েছি আমি। মাঝে মাঝে নিজের কথা শুনলে নিজেরই হাসি পায়। এই মাছগুলোকে পরের দিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দেবো, আর বাদ বাকি মাছগুলো আজকে রান্না করব। বাটা মাছ 4 পিস আনা হয়েছিল, তার মধ্যে 2 পিস অনেকটাই বড়। সেই 2 পিস দিয়ে আজকে রান্না করব, আর বাদ বাকিগুলো দিয়ে ওই চচ্চড়ি করব আর মামামের জন্য রান্না করব। আমি ছোট মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু এই বাটা মাছটা বেশ ভালো লাগে। আর যেহেতু ছোটবেলা থেকে বাবা খুব একটা ছোট মাছ খাওয়ায়নি, মানে আমার বাবা না খুব একটা ছোট মাছ খেতে পছন্দ করে না, সেই কারণে আমাদের বাড়িতে আনা হতো না, বড় মাছটাই আনা হতো। কিন্তু এই বাটা মাছ আমার বাবা মা আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে, আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। সেই কারণে এই বাটা মাছটা 2 বাড়িতেই আমি খেয়েছি। কিন্তু আগে বাবা যে বাটা মাছগুলো আনতো সেগুলো এত বড় বড় হতো না, অনেকটাই ছোট হতো, আর সেগুলোর টেস্ট অনেকটাই ভালো ছিল। আর এগুলো যেহেতু ফ্রোজেন সেই কারণে এগুলোর টেস্ট ওইগুলোর মতো না, কিন্তু মোটামুটি ভালো, খারাপ না। শহরে থাকতে সবারই ভালো লাগে, কিন্তু জানো তো আমার শহরে এই জিনিসটাই পছন্দ না। গ্রামে যেরকম আমরা টাটকা শাক সবজি মাছ সবকিছু খেতে পারি, শহরে কিন্তু খুব একটা টাটকা জিনিস আমরা খেতে পারি না। অফলাইন থেকে বাজার করলে তাও টুকটাক ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু অনলাইন থেকে করলে তো টাটকা জিনিস খাওয়ার কথা ভুলেই যেতে হবে। যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে তারপর পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে এখন কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো আমি কি অবস্থা করেছি, এত আশা করে সে বাটা মাছগুলোকে এনেছে আর আমি
ভাজতে গিয়ে ভেঙে গুড়িয়ে ফেলেছি। প্রথমে খুব বেশি মন খারাপ হয়ে গেল, পরে ভাবলাম যে যা হয়েছে ভালোই হয়েছে। তার কারণ ওই বাটা মাছ যেগুলো ভেঙে গেছে সেগুলো দিয়ে আমি ওই ফুলকপির ডাটার চচ্চড়িটা করবো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে ঝোলটা করে ফেলবো, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। আর এদিকে মাম্মাম দেখো মাঝে মাঝেই কিন্তু আমার কাছে এসে আদর খেয়ে তারপর আবার চলে যাচ্ছে। ও কিন্তু সবসময়ই আমার সাথে এরকম করে, ভিডিওতে খুব একটা তোমাদেরকে দেখাতে পারি না, আজকে দেখিয়ে দিলাম। ওইদিকে মাছ ভাজাটা হতে হতে এদিকে আমি মাম্মামের রান্নাটা সেরে ফেলবো। ওর জন্য আজকে করব কুমড়োর তরকারি মাছ দিয়ে। প্রথমে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা রসুন দিয়ে তারপর কুমড়োগুলোকে দিয়ে নুন হলুদ সামান্য ব্ল্যাক পেপার দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়ে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করব। ভালো করে ফুটে গেলে তারপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে কুমড়ো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছো যে আমার এই রান্নাঘরের ব্লগ দেখতে বা আমার রান্নাবান্নার রেসিপি দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগছে, আর আমার রেসিপি দেখে তোমরাও নাকি বাড়িতে ফলো করো। সত্যি কথা, এই কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। যদিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভালো লাগে, তার মধ্যেও এই কমেন্টগুলো আমার মন ছুঁয়ে গেছিল। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মামামের রান্নাটা বসিয়ে এদিকে আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। ফুলকপি এরকম করে ভেজে নিলে না ফুলকপির মধ্যে হালকা একটা গন্ধ থাকে, সেটা থাকে না, আর খেতেও বেশ ভালো হয়। অনেককেই আবার দেখেছি ফুলকপি জলের মধ্যে নুন দিয়ে হালকা ভাপিয়ে নেয়, আমার মাও অনেক সময় করতো, কিন্তু আমি ভাপাই না, আমি এরকম ভেজে নিই। ফুলকপিগুলো তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দেবো আদা জিরে বাটা, ব্যাস আর কিচ্ছু দেবো না। এবার হালকা একটু জল দেবো, তার কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। এবার এই হালকা মশলাটাকে আমি মোটামুটি আলুর সাথে ভালো করে ভেজে নেব জল দিয়ে হালকা হালকা, কারণ জল না দিলে না পুড়ে যায় মশলা, আর ওটা আমার একদমই ভালো লাগে না। জল দিয়ে কষাতে আমার বেশ ভালো লাগে। এবার তারপর আমি দিয়ে দেবো কিন্তু জল, আর জল দেওয়ার পর আমি ফুলকপিগুলোকে দিয়েছিলাম। ব্যাস ফুলকপিগুলো দেওয়ার পর জলটা যখন ফুটে যাবে তখন মাছগুলোকে দিয়ে আমি ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়ো দুটোই দিয়েছিলাম। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো যদি বাড়িতে ট্রাই করো। আর এদিকে মাম্মামের তরকারিটা হয়ে গেছিল। কুমড়ো হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আর তারপর আমি জিরে ভেজে নিয়েছিলাম, এই ভাজা জিরের গুঁড়োটাই আমি তরকারির মধ্যে দেবো। ভাজা জিরের গুঁড়ো আমি বানিয়ে স্টোর করে রাখি, কিন্তু শেষ হয়ে গেছিল বলে আজকেরটা করতে হলো। আর ওইদিকে মাম্মামের মানি ওকে স্নান করাচ্ছে, আর স্নান করলেই ওর খিদে পেয়ে যাবে, সেই কারণে ভাতটা আজকে আমি প্রেসারেই বসিয়ে দিলাম। আর এদিকে ভাজা জিরেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। এই ভাজা জিরের গুঁড়ো যে কোনো তরকারিতে দিলে এতটা ভালো লাগে খেতে, কি আর বলবো। নিরামিষ বা যে কোনো তরকারিতে তুমি যদি এটা দাও, মানে যে কোনো সিম্পল রান্নায় যদি ভাজা জিরের গুঁড়োটাকে অ্যাড করো, তাহলে দেখবে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমাদের বাড়িতে প্রায় রান্না এই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করা হয়, আর আমার বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। উফ, রান্নাটা দেখে কতটা লোভনীয় লাগছে তাই না? খেতেও দারুণ হয়েছিল। কিছুক্ষণ পর দেখি আমার পাগলিটা রান্নাঘরে উকি মারছে। ওর স্নান টান সবকিছু কমপ্লিট। ওর মানিকে বললাম তুই ওকে খাইয়ে দে, আমার আর সময় হবে না। এদিকে আমার রান্না বান্না বাকি যতটা ছিল ততটা আমি কমপ্লিট করছি। ওই চচ্চড়িটা করবো আর করবো ভাত, ব্যাস তারপরে কিন্তু কমপ্লিট। আমার ব্লগ দেখতে, ডেলি ব্লগ দেখতে আর রান্নাঘরের ব্লগ দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো, আর আমারও বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের রান্না বান্না, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নাও, আজকের মতো রান্নাঘরের গল্প কিন্তু শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।